হাসিনার কোন পাপে শেখ মুজিবুর রহমানের ৭২ থেকে ৭৫-এর অপরাধগুলো আবার জিন্দা হয়ে উঠেছে? আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখাবো, সেটা কোনটা? আমার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ লাগে না, আপনার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ নাই, কিন্তু যারা মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখায় তারা আসলে কারা? শেখ হাসিনার উপরে রাগের নাম কইরা না, আমি আবার বলছি, শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে। আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখান, মুক্তিযুদ্ধের আপনার কি? আমি আবার বলছি, আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন, বা বাংলাদেশ আপনাদের সরকারও তো দেখায় দেয় যে ইনু সাহেব দেখায় দেয় হাসিনা রেগে জিগান, মুজিব রেগে জিগান, আমরা তাকে জিগাবো কেন? আমারও তো হাসিনার উপরে অনেক রাগ, আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না, শেখ মুজিবের উপরে ৭১ পর্যন্ত রাগ হইতে পারি না। তো না, আমি বলি, আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তিযুদ্ধকে ডিসরিগার্ড, ডিজোন করার চেষ্টা করা হচ্ছে, তাহলে আপনি কথা বলতে পারতেন। হাসিনাকে জিজ্ঞেস করুন দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে, আপনি দেখেন ভাই, আপনি এটা কেন বুঝতেছেন না? আপনি যে হাসিনা যদি ২০১৩-তে ইলেকশনে হেরে চলে যেতেন, কেউ কে গিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙতো আগে না। কিন্তু ফারুক ভাই, আমার একটা কথা শুনেন, আমার কাছে আমি নরমাল বুঝি মুক্তিযুদ্ধ শেখ হাসিনার বা উনার বাবার নেতৃত্বে অনেকাংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল, পুরো অংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু এটা কারো সম্পত্তি না রে ভাই, মুক্তিযুদ্ধ আমাদের সবার। আমরা তো বলছি, আমি হাসিনার উপরে রাগ হইছি, আমি মুক্তিযুদ্ধের লোক আমার কি? না, আবার এখানে আমি পরিষ্কার করতে চাচ্ছি, যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না, আমিও না, আমরা তো জানি না কারা ওখানে আক্রমণ করেছেন, রাইট? কিন্তু আমি যেটা বোঝাতে যাচ্ছি, মানুষের ক্ষোভের প্রসঙ্গটা, ক্ষোভটা হাসিনা হয়ে শেখ মুজিব পর্যন্ত গিয়েছে, কারণ হাসিনা তো শেখ মুজিবকে ফ্যাসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। কিন্তু আমি মনে করি শেখ হাসিনার অন্যায় করে দাবির মুখে পালায় যায়ও এরপরও এটা ভাঙা উচিত হয় নাই। আপনি দেখেন, খেয়াল করে, আমি আবার বলছি, দেখেন প্লিজ, আমার এটা বলেন না যে আমি বলছি এটা উচিত হয়েছে। আপনি যা বলছেন সেটা পরিষ্কার, আপনি বলছেন যে আপনি বলছেন আমি উচিত হয়নি, এই কথাটা সবসময় বলছি। আমি খুব নরম মনের মানুষ ভাই। বঙ্গবন্ধু এভিনিউর নাম পাল্টে শহীদ আবরার এভিনিউ করা হলো, খুব ভালো কাজ করছেন, এটা জিন্নাহ এভিনিউ করে দেন, আরো ভালো। স্বাধীনতার দিবসের অনুষ্ঠান করার সময় মুক্তিযুদ্ধের মুরাল ঢেকে রাখা হয়েছে, জাতীয় জাদুঘরের মুক্তিযুদ্ধের গ্যালারি জুলাই স্পিরিট ধারণ করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে ৭ই মার্চের ভাষণ তো দূরের কথা, পাকিস্তানিদের আত্মসমর্পণের দেয়াল চিত্রও থাকবে না। মুক্তিযুদ্ধের নেতাদের করা হবে সহযোগী মুক্তিযোদ্ধা। এসবের মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে, সরকার থেকে বলা হচ্ছে, যখন সেগুলি জুলাই স্পিরিট ধারণ করে সমন্বয় করা হবে। ইন্টারেস্টিং, তাই না? মানে মুক্তিযুদ্ধের স্মৃতিকে জুলাই স্পিরিটের সাথে ম্যাচ করতে হবে। আমি আপনার ২-৪টা ঘটনাও বলি ভাই, তাহলে আপনি বুঝবেন। না, এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং। এই জন্যই কি সরকারি বেসরকারি উদ্যোগে এই দাবিগুলি করা হচ্ছে কিনা ছোট ছোট জায়গায়, যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে, প্রদর্শন করা যাবে, যখন যেগুলি জুলাই স্পিরিট ধারণ করে। মানে আপনার রিডিংটা কি ফারুকি ভাই? মানে আপনি কি? প্রথম কথা হচ্ছে, মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল যে আমার দেশ আমি চালাবো আমার মতো করে, আমার দেশটা আরেকজন চালাবে না। কিন্তু গত ১৫ বছরে মানুষের মনে এই প্রশ্ন নানাভাবে এসছে যে বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে? আপনাকে খেয়াল করে দিই, সুজাতা সিং ২০১৩ ইলেকশনের সময় এসে উনি কেন এরশাদকে বলছে তোমাকে ইলেকশন আসতে হবে? হোয়াট ইজ দ্য রিজন? বাংলাদেশ থেকে আমরা কি রাহুল গান্ধীকে বলি যে তোমাকে ইলেকশন আসতে হবে? এভাবে তো, তার মানে কি? তার মানে আপনি দেশটাকে এক্সপোজ করেছিলেন কমপ্লিটলি। আপনি কিছু কিছু জিনিস সারেন্ডার করেছিলেন। আপনি বলতে, আমি বলছি সরকারকে, তৎকালীন সরকারকে। তো আপনি যখন একটা দেশের ফরেন মিনিস্টার এরকম বক্তৃতা দেয়নি, আমি মোদিজিকে বলে এসেছি ভারতকে, আওয়ামী লীগকে যেন ক্ষমতায় রাখে, বলে আসেনি? প্র্যাকটিক্যালি তার চাকরিটাই তাই ছিল, এবং পররাষ্ট্রমন্ত্রীদের চাকরি তাই থাকে। আচ্ছা, এবার ওবায়দুল কাদের বলেননি এই কথা? এটা সবাই বলেছে, তলে তলে সব হয়ে গেছে। এখন এইটার অর্থ কি? এটার অর্থ আপনার দেশটা আপনি চালাচ্ছিলেন, আপনার দেশটা চালাচ্ছিল অন্য একটা দেশ। এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজ। অ্যাবসলিউটলি। প্রফেসর ইউনূস
যখন উনি চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেননি বা নিয়েছেন হয়তো, বা আমি ঠিক এখন এক্সাক্ট সময়টা মনে নাই, এনডিটিভিতে একটা ইন্টারভিউতে উনি একটা কথা বলেছিলেন, এই যে মুজিবের মূর্তি বা মুরাল কেন ভেঙে ফেলা হচ্ছে, তখন উনি বলেছিলেন যে এই প্রশ্নটা শেখ হাসিনাকে করুন। আমি মনে করি যে এটা শেখ হাসিনারও ভাবার এবং আওয়ামী লীগের প্রতি যারা সিম্পাথাইজ আছেন তাদেরও ভাবার প্রয়োজন আছে যে হাসিনার কোন পাপে শেখ মুজিবুর রহমানের 72 থেকে 75-এর অপরাধগুলো আবার জিন্দা হয়ে উঠেছে। আপনার এবং আপনার সরকারের নানা ধরনের সিদ্ধান্ত এবং আচরণে বোঝা যায় যে আপনারা কোনো একটি পক্ষে মানে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হতে চান না। আপনারা এদিকে বা ওদিকে আপনাদেরকে মানে কোনো একটা কর্নারে কোনো একটা চরম ভাবাপন্ন জায়গায় আপনারা যেতে চান না, বরং মধ্য পন্থাটাই আপনারা মনে করেন সর্বোৎকৃষ্ট পন্থা। সেখানে সবাইকে একীভূত করা, সবাইকে একসাথে আনাও আপনাদের উদ্দেশ্যের মধ্যে একটা আমরা দেখতে পাই। আপনি কি ছোট করে একটু বলবেন যে এই জায়গায় আপনি কতটা সফল হবেন? বিশেষ করে আপনি কিছুদিন পরে আপনি পয়লা বৈশাখের অনুষ্ঠান করবেন, যেটা আপনি সবচেয়ে ইনক্লুসিভ অনুষ্ঠান আপনার করতে হবে, করবেন সেরকম দেখা যাচ্ছে। আপনি ঈদের অনুষ্ঠান করলেন, যেটা আসলে অনেক বছর পরে বাংলাদেশে আবার এত জাঁকজমক পরে পূর্ণভাবে ঈদ অনুষ্ঠান হলো, যেটা অনেকে বলছেন। তো আপনি কিভাবে বাংলাদেশের মতো বাংলাদেশের মানুষ আমরা যেখানে চরম ভাবে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত, সেখানে আপনি মাঝ রাস্তায় হাঁটতে কতটা সক্ষম হচ্ছেন বা মাঝ রাস্তায় আসলে হাঁটতে চাচ্ছেন কিনা? বাংলাদেশের মানুষ আসলে সবসময় মধ্যপন্থী। বাংলাদেশ মানুষ কোন ধরনের চরম পন্থা পছন্দ করে না। বাংলাদেশের মানুষকে আপনি যদি কোনো একটা এক্সট্রিম এন্ডে ঠেলে দিতে চান, তারা সেটা পছন্দ করে না। 5 আগস্টের ভাঙচুর দেখে মানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর 5 আগস্টের ভাঙচুর দেখার পরে আমার মনে হয় আপনি হচ্ছেন অল্প কয়েকজন লোকের অন্যতম যিনি এইসব ভাঙচুরের প্রতিবাদ করছিলেন, এবং তিনি আপনি লিখেছিলেন যে শপথ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম 32 নম্বরের বাড়িতে যাওয়া উচিত। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেই 32 নম্বর বাড়ি ভাঙা হয়েছে। আবার আমরা প্রফেসর আনু মোহাম্মদকে দেখলাম যে তিনি লিখছেন মৃত্যুর পর, মানে সঞ্জিদা খাতুন এবং 21 পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাসের মৃত্যুর পর লিখছেন, মৃত্যুর পর দুজনের কেউ কি রাষ্ট্রের শোক পাননি, সংস্কৃতি মন্ত্রণালয় কোনো কথা শুননি। কেউ বলেছেন ফারুকি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি একটি লাইন পর্যন্ত লিখলেন না। আপনি এটা কিভাবে দেখেন ফারুকি ভাই? মানে আচ্ছা, প্রথম দুইটা প্রসঙ্গে আসি। একটা হচ্ছে যে সবগুলো জিনিস আমাদের একটু কনটেক্সটে দেখলে আমাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে। হাসিনা 16 বছর যে অত্যাচার করেছে মানুষের উপর, তারপরে যে পালিয়ে গেল ভারতে, পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল বিবেকবান মানুষের কাজই ছিল, আমরা জানি এরকম যখন দেখেন, এটা আপনাকে একটা সহজ কথা বলি, হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত তাহলে ওটার কনটেক্সট আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে দুইটার কনটেক্সট আলাদা। যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাড়াতে হয়, তখন মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়, একটা ঝড় হয় ভেতরে, রাইট? এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিয়েও এটা বলা যে আসুন আমরা একটু সংযত হবার চেষ্টা করি। আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখেন, আপনি 17 বছর ওনার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি। আমরা তো আওয়ামী লীগের ভয়ে কি বলে কথা কম বলতাম, চেপে থাকতাম, বা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার দুইটা স্ট্যাটাস দিয়ে ওটাকে থামাতে হতো, এরকম ভাবে আমরা চলেছি। আমরা নানা সময় দেখেছি যে সংখ্যা লঘুর ধর্ম আচরণ এবং সংখ্যা গুরুর ধর্ম আচরণ আকাশ আর পাতাল তফাৎ করে। আমরা এটা নিয়ে আলাদা এটা নিয়ে কথা বলবো না। আমি ফেসবুকে অনেক আগে আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে সকল সংকটের মূলে সব দেশে দেখবেন সংখ্যা
গুরুদের কিছু ভূমিকা। না, এটা আপনি বলছেন, এটা আমিও খেয়াল করছি। আমি শুধু আপনাকে একটা জিনিস খেয়াল করে দিই, ধরেন আমরা যে ভারতের সাথে খুবই নতজানু কূটনীতি করতাম, ভারতের কাছে আপনি যেটাকে বলছেন অনেক কিছু ওপেন করে দেওয়া হয়েছিল, রাষ্ট্রের নাম না বললেও যেটা বলেছেন আমি এটা বলছি, সেই ব্যাপারেও আমার কোনো রকম কোনো সন্দেহ নাই। এখন আমার রাগ ভারতের উপর, সেই জন্য আমি আবার জনাব তারেক রহমানকে কোট করি। জনাব তারেক রহমান বলছেন যে এই মানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান, যে 15 বছর ধরে দেখতাম খালি ইন্ডিয়ান শিল্পী এখান দিয়ে আসে সেখান দিয়ে আসে, এরা আসছে 4 মাস না 5 মাস হয়েছে খালি পাকিস্তানি শিল্পী আসে। কারণ কি? 4 গুণ 5 গুণ 6 গুণ টাকা দিয়া পাকিস্তানি শিল্পী নেওয়ার মানে কি? আমার ইন্ডিয়ার উপরে রাগ, তো সেই জন্য কি আমি এইটা আমি পাকিস্তানি শিল্পী দিয়ে দেখাবো? এটা কি মানে কি আদারাইজেশন হইতেছে ভাই? এটা আবার একটু আপনি কি আমাকে প্রশ্ন করলে আপনাকে প্রশ্ন করতেছি। জি, আমি বাংলাদেশের শিল্পী দিয়ে দেখাতে চাই। আমি আপনি জানেন যে আমি হচ্ছে একজন বাংলাদেশ পন্থী মানুষ। তার মানে এই না যে কোনো দেশের প্রতি আমার বিদ্বেষ আছে। যেমন আমি একটু আগে যে ক্রিটিসিজমটা করলাম, আমি কিন্তু আবার গাল খেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে যখন বলেছিলাম যে পূজায় ইলিশ পাঠানো উচিত। এখন দেখেন, আমি এর আগে লিখেছিলাম অনেক আগে, আমি 2বার বলে দিচ্ছি খেয়াল করে। একবার লিখেছিলাম পাকিস্তানে যখন ভূমিকম্প হয় তখন আমি খুব শোক প্রকাশ করে আমার পাকিস্তানি বন্ধুদের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছিলাম, এবং ওটা লেখার পরে আমার স্ট্যাটাস শেয়ার করেছে অনেকে, শেয়ার করে বলেছে আগেই বলছিলাম এটা পাকিস্তানের রাজাকার, বুঝলেন? তখন আমি উত্তরে বলেছিলাম দ্য প্রবলেম ইজ মোহাম্মদ জাফর ইকবালরা আমাদেরকে শিখিয়েছেন, আমি নাম ধরে বললাম, ভেরি সরি, এতক্ষণ আমি অনেক নাম উল্লেখ করছিলাম না, বাট এটা এখন আর আমি ধরে বললাম যে উনি লিখেছিলেন যে বিমান পাকিস্তানের উপর দিয়ে যায় আমি সেই বিমানে যাই না, বিমানে উনি চড়েন। মাই গড, কি পরিমাণ মানে হেট্রেড, হেট স্পিচ, এটা হেট স্পিচ, এটা পৃথিবীর যে কোনো সভ্য দেশ হইলে তার বিরুদ্ধে আসলে। আচ্ছা, এখন আসেন, আমি তখন ওই লেখা লিখেছিলাম পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে, তার মানে যদি পাকিস্তানের সব মানুষকে আমি ইয়াহিয়া খান মনে করি, দ্যাটস ভেরি রং। আমার অনেক বন্ধুকে আমি চিনি যারা একজন ইয়াহিয়া খান। ভারতের অনেক নীতির সমালোচনা যখন আমি করেছি তখন আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম, ওইটা নিয়েও আমি সমালোচিত হয়েছি, কারণ ভাই আমি সাদা কালোতে দেখতে পছন্দ করি না। আমি তখন লিখেছিলাম যে ভারতের 100 কোটি মানুষই নরেন্দ্র মোদী না। আমার বহু বন্ধু আছে যারা মোদীর নীতির সমালোচনা করতে করতে কি বলে দিন রাত পার করছে, এবং মোদীর ভিকটিম। There are people in India who are worst victim of Modi. ওকে, আমার আসলে দুইটা জিনিসের মধ্যে আপনি একটু মানে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই, এটাতে আটকে থাকতে চাই না। শুধু এটা বলা যে পুলিশ বাহিনীকে দলীয় করা হয়েছিল না সরকারি করা হয়েছিল, সেটা অনেক প্রশ্ন। পুলিশ বাহিনী আসলে সরকারি বাহিনী, মানে হাসিনা সরকারের বাহিনী ছিল, এখন ডক্টর ইউনূস সরকারের বা ফারুকি সরকারের বাহিনী হবে, তাতে অসুবিধাটা কোথায়? এটা তো আর আওয়ামী লীগ করে নাই, কিন্তু তারা হয় নাই। কিন্তু আমরা 32 নম্বরের বাড়িটা ভাঙতে দেখছি, কিন্তু আসলে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরে আপনি যেটা বলছেন সেইটা কনটেক্সট ছিল, এইটার পরে এটা হয়েছে। তাও এটা নিয়ে আপনি একটা মন্তব্য করতে পারেন, কিন্তু সঞ্জিদা খাতুনের মৃত্যুতে ফারুকি ভাই একটা লাইন লিখবেন না কেন? আচ্ছা, এইটা একটা আমি জানি না, এটা অনেকগুলো রকমের উত্তর হতে পারে, রাইট? আচ্ছা, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে সঞ্জিদা খাতুন এবং ছায়ানটের কথা যদি বলি, আপনি যদি দেখতেন যে এবারের নতুন বছরের আয়োজনে আমরা ছায়ানটকে আমন্ত্রণ জানাইনি, তাহলে আপনি বলতে পারতেন যে আমরা পার্টিজান আচরণ করছি। আপনি জানেন যে আপনার উপদেষ্টা পদে নিযুক্তি যাদেরকে কেউ নিজেদেরকে বলতেছেন তৌহিদি জনতা, তাদের একটা বড় অংশ আপনাদের পছন্দ করে নাই, কারণ আপনি একটু বাম, একটু ছায়ানট, একটু যেন আওয়ামী, এইগুলি ছিল তাদের অভিযোগ। মানে আপনার বিরুদ্ধে এগুলি তো মানে আপনি একটা সাংঘাতিক অবস্থায় আছেন, কিন্তু মানে আমরা আপনাকে অভিযুক্ত করতেছি যে আপনি যথেষ্ট পরিমাণে উদার নৈতিক না, আবার কেউ বলতেছেন যে আপনি আসলে উদার হইতে হইতে বামের দিকে বেশি ঘেঁষা। বড় একটা অংশ আপনারা পছন্দই করে নাই, মানে যে কি বলে জানি, মানে তাদের এমনকি এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে মানে আপনাকে
পদচ্যুত করতে হবে বা আপনাকে পদত্যাগ করতে হবে, এরকম একটা অভিযোগ ছিল। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আপনার নিয়োগটার পরে তারা এই পুরো সরকারের প্রতি খেপে গেছিল যে না, সরকার সবচেয়ে খারাপ কাজ করছে, ফারুককে নিয়োগ দিছে। এই যে তৌহিদি জনতা বলতেছি আমরা, যারা বা যারা ইনফ্লুয়েন্সার, তারা সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখছিল, পতন আন্দোলনের সমর্থক ছিল, উৎসাহ ছিল, সক্রিয় ছিল। দায়িত্ব যখন আপনি পালন করেন তখন এদের মন রক্ষাটাও কি আপনার মাথার মধ্যে অনেক বেশি থাকে কিনা, যে মানে আমার কারণ কোন নির্দিষ্ট কারো মন রক্ষা না, আমি পুরো বাংলাদেশের কথা ভাবি। আমি যখন চেয়ারে বসছি তখন কিন্তু আর আমি ফিল্ম মেকার মোস্তফা সরোয়ার নাই। আমি যখন চেয়ারে বসেছি তখন আমাকে বাংলাদেশের সব মানুষের কথা ভাবতে হয়।